সে রড দিয়ে ছদ্মলাভার পিষে যাওয়া মাথায় আঘাত করল। ছদ্মলাভার শরীর থেকে কালো ধোঁয়ার মতো বেরিয়ে বাসের বাইরে চলে গেল। আর ছলাওয়া বাস থেকে বেরিয়ে যেতেই সব ছাত্রছাত্রীরা ঘুম থেকে জেগে উঠল। সাবস্ক্রাইব করুন আর দেখুন এক ঝাঁঝালো ভীতিকর গল্প। ভয় পাবেন না, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। রাত 12:30 বাজছিল কোলহাপুরে। ধারাশিব যাওয়ার সিনিয়র কলেজের ছাত্রদের বাস জঙ্গলের পথে যাচ্ছিল। ট্রিপ শেষ করে তারা ফের ধারাশিব ফিরছিল। সারাদিন মজা করে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। দরজার সিটের কাছে বিকাশ স্যার আর সুশীল স্যার অর্ধ ঘুমেছিল। বাস চালক বিজয় মামাও ঘুমিয়ে বাস চালাচ্ছিল। তার পাশে পিয়ন পাণ্ডব মামা বসেছিলেন। তখনই বাসের সামনে থেকে জঙ্গলের অদ্ভুত আওয়াজ এলো। বিজয় মামা বাস থামালেন। জঙ্গলে কিছুক্ষণ থামানো হলো। কিছুক্ষণ পরই রাস্তা খালি হতেই বাস আবার চলতে লাগলো। কিছুক্ষণ পরই বিকাশ স্যারের পেছনে দ্বিতীয় সিটে বসে থাকা শ্যাম ঘুম থেকে উঠল। শ্যামের বয়স 21 বছর। পড়াশোনায় খুব তীক্ষ্ণ ছিল, কিন্তু সব সময় একা থাকত। কারো সঙ্গে মেলামেশা করত না। তার কোনো বন্ধু ছিল না। সে দ্বিতীয় সিটে একা বসেছিল। স্যার, টয়লেট যেতে হবে। বিকাশ স্যার অর্ধ চোখ খুলে জানালা দিয়ে বাইরে দেখলেন। বাস এখনো জঙ্গলের মধ্যেই ছিল। বললেন, কিছুক্ষণ বসে থাকো, জঙ্গল শেষ হলে আমাকে জাগিয়ে দিও, আমি বাস থামিয়ে দিব। আর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। শ্যাম বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। ওই জঙ্গল শেষ হবার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণেই জঙ্গল শেষ হয়ে গেল আর বাস এসে পড়ল একেবারে শুনশান জায়গায়। শ্যাম বিকাশ স্যারকে জাগিয়ে দিল আর তিনি ড্রাইভারকে বললেন, যার টয়লেট যেতেই হবে এখনই নামো, না হলে বাস সরাসরি ধরাশিবেই থামবে। আর কথা শুনে পিছনের সিটে বসা শ্রীকান্ত ঘুম থেকে উঠে টর্চ নিয়ে প্রথমে বাস থেকে নামল। তার পিছনে শ্যাম আর শ্রীকান্ত নেমে গেল আর তারা আলাদা আলাদা ঝোপের পেছনে গিয়ে টয়লেট করল। শ্যাম টয়লেট শেষ করে ফিরে এলো, কিন্তু শ্রীকান্ত এখনও আসেনি। তখনই শ্রীকান্ত জোরে চেঁচালো। তার শব্দ শুনে বিকাশ স্যার আর শ্যাম ওর দিকে দৌড়ে গেল, কিন্তু ঠিক তখন শ্রীকান্ত ঝোপ থেকে বেরিয়ে এলো। কি হয়েছে? কেন চেঁচিয়েছ? কিছু না স্যার, চপ্পল দিয়ে হাঁটার সময় কাঁটা পায়ে চেপে গেছে। তার কথা শুনে ড্রাইভার আর পিয়ন ওর নিচে নামলো। ওরা সবাই বাসে ফেরত উঠতে যাচ্ছিল, তখনই এক বাইক বাসের সামনে এসে থেমে গেল। ও কি তোমরা জানো না এই রাস্তা দিয়ে গেলে সবাই ছক্কা খায়? বাইক চালানো লোকটা বলল, চক্কা। নাম শুনে বিকাশ স্যার বলল, হ্যাঁ জানি জানি, আমরা বাস ছাড়তেই যাচ্ছি। আর ওরা সবাই বাসে উঠে গেল। স্যার, ও লোকটা কে? চক্কা সম্পর্কে কথা বলছিল। পাশের সিট থেকে ঘুরে বিকাশ স্যারকে জিজ্ঞেস করলো। বিকাশ স্যার বললেন, হিন্দিতে ছলাওয়া মানে ভূত। যারা রাতে যাত্রা করতে করতে মারা যায় তাদের আত্মা ছলাওয়া হয়ে যায়। ছলাওয়া রাতে যাত্রীদের ধরে ফেলে আর তাদের গন্তব্যে পৌঁছতে দেয় না, শুধু তাদের ওই জায়গায় ঘুরায়।
যতই দৌড়াও বা গাড়ি দ্রুত চালাও, তুমি ঠিক সেই জায়গায় ফিরে আসবে যেখানে ছলাওয়া ধলেছিল, বা তারা পথভ্রষ্ট হয়ে সেই জায়গায় চলে যাবে যেখানে ছলাওয়া আছে, তাদের নিয়ে যেতে চায়। এরপর ড্রাইভার বলল, আর যাত্রীরা রাতভর একই জায়গায় বারবার ঘুরে বেড়ায়। তারা ততক্ষণ পথ ভুলে থাকে যতক্ষণ না সূর্য ওঠে। সূর্য উঠলেই তাদের শক্তি কমে যায়। আমার কিছু ড্রাইভার বন্ধু আছেন, তাদেরকেও লাভা ধরেছিল। তারা বলে লাভা শুধু তাদেরই ধরতে পারে যারা ক্লান্ত, কারণ তাদের ওপর আধিপত্য গড়া সহজ। না হলে তো লাভা অনেকই ঝুঁকিপূর্ণ হয়। পিয়ন ঘাবড়িয়ে বলল, ওরে কিছুই ঝুঁকিপূর্ণ বা ভয় পাওয়ার নেই, এগুলো সব অন্ধবিশ্বাস। ড্রাইভার যখন ক্লান্ত হয় তখন রাতে সে রাস্তাটা বুঝতে সমস্যা হয়, তাই তারা বিভ্রান্ত হয় আর পথ ভুলে যায়। এই জন্যই অনপর মানুষরা তাদের ভূত বা চকমকা বা ছলাওয়া বলে ডাকে। বিকাশ স্যার বললেন, এই সব কথা শ্যাম আর শ্রীকান্ত শুনছিল। শ্যাম ভয়ঙ্কর কণ্ঠে বললেন, স্যার, ছলাভাও অনেক রকমের হয়, আর কিছু ছলাভা তো প্রাণঘাতীও হয়। আমার দাদাতে ছলাভা এত কষ্ট দিয়েছিল যে মারা যাওয়ার কাছাকাছি ছিল। রাতে যতগুলো অ্যাক্সিডেন্ট হয় তার মধ্যে অনেকগুলো ছলাভার কারণে হয়। তারা রাতের নির্মম শিকার। যাত্রীদের ক্লান্তি আর ভয়ে তাদের শক্তি। শিকারীদের মতোই তারা যাত্রীদের ওপর আক্রমণ করে। ওরা ভয় দেখায়, দৌড়ায় আর তাদের প্রাণ নিয়ে শিকার করে। আমরা শুধু এতটুকুই জানি যে ওরা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু মৃত্যুর কারণ আসলে একটা ছলনা। পিছনের সিটে বসা শ্রীকান্ত বলল, স্যার, ওর কথা শুনবেন না। ওর বাবা তো রাইটার, ওদের কাছ থেকে এসব কথা শুনে এসেছে। আর রাইটারদের কাজই তো গল্প বানানো, এটাই তাদের জীবিকা। শ্রীকান্ত, চুপ কর আর ঘুমিয়ে পড়। পেছন থেকে যাত্রীরা শ্রীকান্তকে ডেকে বলল। এরপর সবাই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে শ্যাম এখনো জেগেছিল আর খিড়কি থেকে বাইরে দেখছিল বাস কোন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক তখনই সে দেখল রাস্তার ধারে একটা বন্ধ চা দোকান আছে, কিন্তু ওই চা দোকানটা তো আগে যে জঙ্গলে ছিল সেখানেও দেখেছিলাম, সে মনে মনে বলল। আর আবার বাইরে তাকালো, তখন বুঝলো ওটাই তো সেই একই জঙ্গল যা আগেও একটা ফাঁকা জায়গার আগে দেখেছিল। সে দৌড়ে চালকের কাছে গেল। বিজয় মামা ঘুমন্ত অবস্থায় বাস চালাচ্ছিলেন, মাঝে মাঝে চোখ ঝপসা হচ্ছিল। বিজয় মামা, বাস কোন জঙ্গলে চলছে? হয়তো কোনো জঙ্গলে। রাস্তার মাঝখানে তো জঙ্গল কম হয় না, তাই না মামা? আমরা আবার ওই একই জঙ্গলে ফিরছি। আমরা পৌঁছে গেছি সেই জায়গায়। এখান থেকে বাসের সামনে হঠাৎ করে বন্য শূকর এসে পড়েছিল। তোমার কিছু ভুল ধারণা হচ্ছে। ও জঙ্গল তো অনেক আগেই পেছনে ফেলে এসেছি। ওদের সেই কথা শুনে বিকাশ স্যার ও রুম থেকে উঠে বললেন, কি হয়েছে? শ্যাম বলল, স্যার, আমরা ফাঁদে পড়ে গেছি। সে আমাদের ধরে ফেলেছে, কারণ বাস আবারও সেই একই জঙ্গলে ঢুকে পড়েছে যেখান দিয়ে আগে গিয়েছিল। কিন্তু বিকাশ স্যারও ওর কথায় বিশ্বাস করছিলেন না। স্যার, যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে বাইরে তাকান। একটু দূরে রাস্তার ধারে একটা ট্রাক আপসাইড ডাউন পড়ে থাকবে, আর খুব শীঘ্রই রাস্তাও। কিনারায় সবাই উল্টে যাওয়ার ট্রাক দেখল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। ড্রাইভারও মেনে নিল যে শ্যাম সত্য বলছে। ঠিক তখনই জঙ্গল শেষ হয়ে গেল আর বাস পৌঁছে গেল সেই নির্জন জায়গায় যেখানে কিছুক্ষণ আগে টয়লেট করার জন্য থামানো হয়েছিল। এটা দেখে সকলের চোখ চড়কে উঠল। বিকাশ স্যারের তো পুরো মনের ভেতর হালচাল শুরু হলো। শ্রীকান্ত পিছনের সিট থেকে সামনে এসে দাঁড়িয়েছিল। সবার মুখের রং উড়ে গেল। বাস তখনও রাস্তার ওপর চলছিল,
হঠাৎ আবার সেই একই জঙ্গলে ফিরে এসে পড়ল। সবাই বুঝে গেল যে তাদের সঙ্গে ফাঁকি হয়েছে। ড্রাইভার অন্য কেউ ছিল। রাস্তাটা মেলে কিনা দেখছিলাম, কিন্তু ফিরেও আবার সেই একই জঙ্গলে এসে পড়তাম। মনে হচ্ছিল যেন গোটা দুনিয়ায় শুধু ওই একটাই রাস্তা আছে, যা ঘুরে ফিরে আবার সেই জঙ্গলে নিয়ে আসে। ভাই, আমরা এখন কি করে এই লাভ থেকে বের হব? আমি শুনেছি লাভ থেকে তখনই বের হওয়া যায় যখন সকাল হয়। এর মানে আমাদের রাতভর এই রাস্তা দিয়ে যেতে হবে, জঙ্গল থেকে শুনশান জায়গায় আর শুনশান থেকে জঙ্গলে। কেননা আমরা সকাল হওয়ার অপেক্ষায় ওই শুনশান জায়গায় একটু থেমে থাকি। কিন্তু আমি শুনেছি লাভার মধ্যে থামা ঠিক না। স্যার, আমার বনি বলেছিল যে যদি নিরাপদ জায়গা পাওয়া যায় তো থাকার কোনো সমস্যা নেই। চালক বাস চালিয়ে বলল। এসব কথা শুনে ঘুম থেকে উঠে গেলেন সুশীল স্যার। এটাই তো আমার গ্রাম। সুশীল স্যার হাঁচি দিয়ে বললেন। তখন সবাই তাকে ঘটনার সব কথা জানালো। শুনে সুশীল স্যারের তো মাথা ঘুরে গেল। কিন্তু ঠিক তখনই ড্রাইভার জোরে চেঁচালো। স্যার, সামনে একটা গ্রাম এসেছে। এটা শুনে সবাই ড্রাইভারের দিকে ছুটে গেল। তখন তাদের রাস্তার পাশে একটা নৌকা দেখা গেল, যার ওপর লেখা ছিল বোরগাঁওয়ে আপনাদের স্বাগতম। এটা দেখে সুশীল স্যার জোরে চেঁচালেন। এটাই তো আমার গ্রাম, কিন্তু আমরা এত দ্রুত এখানে কিভাবে পৌঁছে গেলাম? আমরা তো কোলহাপুর থেকে বেরোয়েছি, প্রায় 2 ঘন্টা হয়েছে, আর আমার গ্রাম কোলহাপুর থেকে 6-7 ঘন্টার দূরত্বে। এটা আপনার গ্রাম নয় স্যার, এটা ছলনা। আপনার মুখ থেকে বোরগাঁওয়ের নাম শুনে ছলনা হয়েছে, আমাদের বোরগাঁও দেখিয়ে বিভ্রান্ত করছে। কিন্তু ভালোই হলো, বোরগাঁও এসে গেলাম। আমার মনে হয় আমাদের এখানে কোনো নিরাপদ জায়গা খুঁজে লুকিয়ে থাকা উচিত। আর সুশীল স্যারের থেকে নিরাপদ আর কোথায় থাকতে পারে? তবে স্যার, ল্যাবে এক জায়গায় থামা ঝুঁকিমুক্ত নয়, আর ছলা ভাই নিজেই একটা ঝুঁকি। সে নিজে কিভাবে নিরাপদ জায়গা হতে পারে? সুশীল স্যার ড্রাইভারকে তাদের বাড়ির রাস্তা দেখালেন। কিন্তু তখনই তাদের গলিতে মানুষের ভিড় দেখতে পেলেন, তাই আর এগোতে পারলেন না। বাসটা দূরে দাঁড় করালেন। ভিড়ে দাঁড়ানো সবাই জোরে জোরে কাঁদছিল, আর ভিড়ের দিকটা সুশীল স্যারের বাড়ির দিকে ছিল। ভিড়ে কাঁদার আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে গেল। সুশীল স্যার বাস থেকে নামলেন আর ভিড়ে ঢুকে পড়ল। তাদের পেছনেই সবাই ভিড়ে ঢুকে পড়ল। তারা সবাই ভিড় কেটে সুশীল স্যারের বাড়ির সামনে পৌঁছালেন। সামনে যা দেখল তার রুহ কেঁপে উঠল, কারণ মাটিতে রক্তে ভিজে 4টা লাশ পড়েছিল। সেই লাশগুলো ছিল সুশীল স্যারের স্ত্রী, সন্তান, সবাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। নিজের পরিবারের লাশ দেখে সুশীল স্যারের হৃদয় ছিঁড়ে গেল, আর সে কেঁদে ফেলল। কি হয়েছে? কে মারল? সুশীল স্যার কেঁদে কেঁদে এক চোখে এক বুড়ো লোককে জিজ্ঞেস করল। আজ তোমার স্ত্রী ছুরি দিয়ে তোমার বাচ্চার আর তোমার বাবা মার গলা কেটে মেরে ফেলেছে, তারপর নিজের গলাও কেটে আত্মহত্যা করেছে। কি? কিন্তু কেন? সে এমনটা কেন করলো? আরে তুমি তো তাকে এমন করতে বাধ্য করেছো, না হলে সে তো খুবই বুদ্ধিমান আর সৎ মানুষ ছিল। বিয়ের এত বছর পরেও আমি তাকে কখনো কাঁদাইনি, আর তুমি আমার উপর অভিযোগ করছো? তুমি তাকে এমন করতে বাধ্য করেছো। নাও ছুরি নাও, আর নিজের প্রাণ দিয়ে নিজের পাপ মিটিয়ে ফেলো। তুমি একলাই দুনিয়ায় কি করবে? নিজের প্রাণ দাও, না হলে তাদের আত্মা কখনো শান্তি পাবে না। জানি না সুশীল স্যারের কি হলো, ও সেই লোকটার কথায় পড়ে গেল। এমন মনে হচ্ছিল ও তার মাথায় মুগ্ধ হয়ে গেছে। সে ছুরি হাতেই নিল আর বলল, হ্যাঁ হ্যাঁ, আমি পাপ মেটাবো, আমি আমার প্রাণ দেব। তখন পাশেই দাঁড়ানো ড্রাইভার তাকে থামালো।
অরে স্যার, আপনি কি করতেছেন? এরা সব লোভে পড়ে গেছে। আপনার পরিবার তো আছে, আপনার পরিবার বাড়িতে নিরাপদ আছে। তখন এক চোখের লোক বলল, তুই যদি আর একটা কথা বলিস তাহলে গ্রামের সবাই মিলে তোকে বেঁধে ফেলবো। এই কথা শুনে ড্রাইভার ভয় পেয়ে চুপ করে গেল। সুশীল স্যার জায়গায় বসে ছুরি গলার ওপর রাখলো, বলল, স্যার এভাবে করবেন না, এটা সব ধোঁকা, এদের জালে পড়বেন না। কিন্তু স্যার তখনও ঠিক মতো বুঝতে পারছিলেন না, তাই পিয়ন রেগে গিয়ে ওকে চাটি মারল। তখনই স্যার স্বাভাবিক হলো আর ছুরি নিচে ফেলে দিল। এটা দেখে এক চোখে মানুষ রেগে গেল, বলল, করে নিয়ে যাও, পরে এসব দেখি, আগে এই সুশীলের ছেলেটাকে ধরো। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকেরা সবাইকে ভিড় থেকে বাইরে করে দিল। শ্রীকান্ত, বিকাশ স্যার, পিয়ন আর ড্রাইভার ভিড়ের মধ্যে ঢুকার চেষ্টা এর জন্য বাঁচার প্রার্থনা করছিলেন। আমাকে কেউ বাঁচাও, বিকাশ স্যার, পাণ্ডু মামা, আমাকে প্লিজ বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করছিলেন। ঠিক তখনই এক চোখে মানুষটি সুশীল স্যারকে ভয় দেখাতে লাগলো এবং বিভিন্ন ধরনের উস্কানোমূলক কথা বলতে লাগলো। তখন জানি না হঠাৎ সুশীল স্যারের কি হলো, তিনি তার কথা শুনতে লাগলো এবং নিজের গলায় ছুরি দিয়ে নিজের গলা নিজেই আলাদা করে ফেলল। গলাটি গিয়ে পড়ল শ্রীকান্ত আর শ্যামের পায়ের কাছে। তারা দুজনেই ভয়ে চিৎকার করতে লাগলো। তখন এক চোখে মানুষটি বলল, ভাইরা, এই শহরের লোকগুলোকে সুশীলকে বাঁচানোর দরকার আছে, ওদের ধরে নিয়ে ওদের গলা কাটো। যাই হোক, ভিড়ের মধ্যে দাঁড়ানো লোকেরা সবাই তাদের দিকে ঘুরে দাঁড়ালো, রেগে রেগে তাদের দিকে তাকাচ্ছিল। তখন হঠাৎ বাসের হর্নের আওয়াজ এলো, তাড়াতাড়ি দৌড়াও, দ্রুত করো। বাসের ভেতরে বসে থাকা চালক মামা চেঁচালেন। তাদের আওয়াজ শুনে শ্যাম, শ্রীকান্ত, বিকাশ স্যার আর পিয়ন বাসের দিকে দৌড়াতে শুরু করলো। ভিড় তাদের পেছন থেকে তাড়া করছিল। সবাই কষ্ট করে বাসে উঠে পড়ল। গ্রামবাসীরা বাসে পাথর নিক্ষেপ করল। বাসের কাঁচ ভেঙে পড়ল আর কাঁচের টুকরো বাসে থাকা যাত্রীদের শরীরে ঢুকে পড়ল। তারা ক্ষত হলো কাঁচের আঘাতে, কিন্তু কেউই ঘুম থেকে জেগে ওঠেনি, কারণ ওরা সবাই লাভার প্রভাব থেকে ঘুমিয়ে পড়েছিল। শ্যাম, বিকাশ স্যার আর শ্রীকান্তের শরীরেও কাঁচের টুকরো ঢুকে গিয়েছিল। কিছু মানুষ বাসের সামনে দাঁড়িয়ে রাস্তা থেকে বাস ভাঙতে লাগলো। ঠিক তখনই ড্রাইভার তাদের ওপর বাস চাপিয়ে দিল আর বাস ওখান থেকে চলতে লাগলো। যেভাবে বাস গ্রাম থেকে বেরোলো, সবাই নিজের শরীর থেকে কাঁচের টুকরো বের করতে ব্যস্ত ছিল। শ্রীকান্ত নিজের হাতে ঢুকে থাকা কাঁচের টুকরো বের করছিল। তখনই পিয়ন শ্রীকান্তের কাছে গেল এবং তাকে বলল, দাও, আমি তোমার হাতে ঢুকে থাকা কাঁচের টুকরোগুলো বের করে দিই। কিন্তু শ্রীকান্ত তাকে নিষেধ করল। পিয়নের বোনের ছেলে ছিল শ্রীকান্ত। ও আবার ফিরে এসে জঙ্গলে চলে গিয়েছিল। কে জানে কখন সেই ধোঁকাবাজ ওকে নিজের জালের বাইরে ছেড়ে দিত। সুশীল স্যারের এখনই মৃত্যু হয়েছে। সবাই ভীত হয়ে পড়েছিল। শ্যাম বলল, এখন বলো আমরা কি করব? আরে, এটা কি জিজ্ঞেস করো? ওর কারণে আজ সুশীল স্যারের প্রাণ গেল আর আমরা সবাই মরে যাওয়ার কাছাকাছি ছিলাম। চুপ করো, আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু নিজের আবেগকে থামাতে পারেনি। এতে আমাদের কোনো দোষ নেই, শ্যাম পরিষ্কার করে বলল। কিন্তু এখন আমরা কি করব? আমাদের শুধু সকাল হওয়ার অপেক্ষা করতে হবে আর কোথাও না থেমে বাস চালাতে হবে। থাকতেই হবে, কিন্তু বাসে এত তেল নেই যে সকাল পর্যন্ত চলবে। যদি বাসের তেল সকাল হওয়ার আগে শেষ হয়ে যায়, তাহলে আমরা এই ছলাওর শিকার হয়ে যাব। এটা আমার ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী বেরিয়েছে। আজ অমাবস্যা, হয়তো অমাবস্যাই এই ছলাবো। বৌয়া বলতো ছলাবার অনেক ধরন আছে, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অমাবস্যার ছলাবো।
এটা শুধুমাত্র অমাবস্যার রাতে শিকারের জন্য বের হয়, একদম একা বা 2-3 জনের শিকার করতে পছন্দ করে না। যেখানে অনেক যাত্রী থাকে ঠিক সেরকম জায়গায় এই ছলাবো রাজত্ব করে। সে সবচেয়ে আগে সবচেয়ে দুর্বল আর ভ্রমণে ক্লান্ত মানুষের খোঁজ করে, ওদের ভয় দেখায়, আর যখন ওর ভয় থেকে মৃত্যু হয় তখন ওর শরীর দখল করে নেয় আর বাকি যাত্রীদের মধ্যে ঘুরে বেড়ায়, ওদের গুমরাহ করে। ঠিক সেই আগুনের ভিতর ঘুরে বেড়ায় আর যখন সবাই ক্লান্ত হয়ে পড়ে তখন ওদের শিকার করে। আমার মতে আমরা যে আগুনের ফাঁদে আটকে আছি সেটা আসলে একটা অমাবস্যার ফাঁদ, আর সেটা আমাদের মধ্যেই আছে। শ্যাম ভয়ঙ্কর কণ্ঠে বলল। এটা শুনে সবাই শিহরিত হয়ে গেল। ড্রাইভার জিজ্ঞেস করল। শ্যাম বলল, এখন একটাই উপায় বাকি আছে, কিন্তু এতে রক্তক্ষরণের সম্ভাবনা আছে। সেটা হলো ছলাবো এখনও আমাদের মধ্যে কোনো মৃতদেহে বসে আছে। আমাদের তাকে খুঁজে বের করতে হবে আর তাকে মারতে হবে, কারণ তার আত্মা মৃতদেহ থেকে বেশি শক্তভাবে আটকানো থাকে না। আমরা যেই মুহূর্তে তাকে মারব তার আত্মা মৃতদেহ ছেড়ে যাবে আর সে আর কোনো মৃতদেহে ঢুকতে পারবে না। কারণ এক অমাবস্যায় ছলাবো এক রাতে শুধু একটাই মৃতদেহ দখল করতে পারে। কিন্তু আমাদের মধ্যে ছলাবো কে? সে কি ওই পিছনে শুয়ে থাকা ছাত্রের দেহে নেই? কারণ সে তো অচেতন, সে তো আমাদের 5 জনের মধ্যে একজন, তাই না? কিন্তু আমরা সবাই তো বেঁচে আছি না? আমরা যারা আছি তাদের মধ্যে একজন তো আগেই মারা গিয়েছে। ওকে ল্যাবে মার দিয়েছে আর ওর দেহের দখল নিয়েছে। দখল নেওয়ার পর মৃতদেহটা একদম জীবন্ত মানুষের মতো দেখায়, কারণ ওই ছলাবো নিজের শক্তি দিয়ে জীবন্ত মানুষের নকল করে। কিন্তু ও আসলে কে? শ্যাম বলল। এদিকে শ্যাম একটু গম্ভীর হয়ে গেছে আর শ্রীকান্তের দিকে তাকিয়ে আছে। বাস এখনো জঙ্গলের পথে চলছে। চালক বাস চালাতে চালাতে পেছনের কথাবার্তা শুনছে, কারণ সে জানে বাস যদি থামে ছলাভাওকে গিলে ফেলবে। বাসের মধ্যে এক ধরনের নীরবতা বিরাজ করছিল। সবাই শ্যামের দিকে তাকিয়েছিল। পেছন থেকে কোনো এক যাত্রী ছলাভা নাম মুখে নিতে শ্যাম শব্দটা শোনার আগেই শ্যাম বলল, এই শ্রীকান্তটাই তো ছলাবো। তুমি কি বকবক করছো? তোকে তো বুঝতেই হবে, তোর বাবা অনেক ভূতের বই লিখেছে বলে এটা মানতে হবে না যে তুই যাই বলবি আমরা শুনে যাব। যাত্রীরা বলল। শ্রীকান্ত বলল, আমি তো বেঁচে আছি, আমি ছলাভা হতে পারি না। শ্যাম বলল, হ্যাঁ, আরে শ্যাম তো অনেক দিন ধরে আমাদের সাহায্য করে আসছে। যদি ছলাভা হতো তাহলে আমাদের সাহায্য করতো কেন? এখন বাকি তোমরা তো ড্রাইভারের পাশে ছিলে, তাই শ্রীকান্তই তো ছলাভা। বিকাশ স্যার জোরে বলে উঠলেন। এটা শুনে সবাই হচকচকিয়ে গেল, কিন্তু ওর কথায় কিছুটা সত্য ছিল। এই শ্যাম, জিভটা একটু সামলে বল। পিয়ন রেগে গিয়ে বলল, আমার ভাতিজা সম্পর্কে তুই যদি আর একটা উল্টাপাল্টা কথা বলিস তাহলে আমি তোকে কিন্তু খুন করে ফেলবো। হ্যাঁ স্যারজি, গন্ডগোল করে বলল। ড্রাইভার বাস চালিয়ে বলতে লাগলো, উপর থেকে বিকাশ আমাদের দুজনের চোখে পড়েনি, হয়তো এই কারণেই ছলাভা বাসের নিচে টেনে নিয়ে গিয়ে মেরেছে। তাহলে এই দুইটা কেন হতে পারে না? পেছন থেকে যাত্রীরা বলল। শ্রীকান্ত বলল, আমি তো বেঁচে আছি, আমি ছলাভা হতে পারি না। শ্যাম বলল, হ্যাঁ, আর এই শ্যাম তো অনেক দিন ধরে আমাদের সাহায্য করে আসছে। যদি ছলাভা হতো তাহলে আমাদের সাহায্য করতো কেন? এখন বাকি তোমরা তো ড্রাইভারের পাশে ছিলে, তাই শ্রীকান্তই তো ছলাভা। বিকাশ স্যার জোরে বলে উঠলেন। সেম, এত কথা না বাড়িয়ে ছিটে নিচ থেকে রডটি বের করে শ্রীকান্তের মাথায় বাড়ি মারো আর ওকে মাথা ফাটিয়ে মেরে ফেলো। এটা শুনে শ্রীকান্ত ভয়ে কাঁপতে লাগলো। পিছনে লুকিয়ে গেল। বিকাশ স্যার সিটের নিচ থেকে লোহার রড বের করলেন। পিয়ন ওদের থামানোর চেষ্টা করলো, কিন্তু বিকাশ স্যার ওদের ধাক্কা দিয়ে শ্রীকান্তের মাথার উপর রড দিয়ে বাড়ি মারল। কিন্তু শ্রীকান্ত সেখান থেকে সরে গেল আর নিচে পড়ে গেল। তিনি রড দিয়ে দ্বিতীয় আক্রমণ করতে যাচ্ছিলেন, তখন পিয়ন পিছন থেকে রড ধরে বিকাশ স্যারের হাত থেকে রড ছিনিয়ে নিয়ে ওকে ঠেলে দিল আর মাথায় রড মেরেছিল। বিকাশ স্যার হাত দিয়ে মাথা ধরে ওখানেই কাঁপতে লাগলেন। মাথা থেকে রক্ত ঝরছিল আর কিছু সময়ের মধ্যেই তিনি মারা গেলেন। এটা দেখে শ্যাম চিৎকার করে বলল, বিজয় মামা, দ্রুত পিছনে যাও।
চলো। এই দুইজন বিকাশ স্যারকে মেরে দিল শুনে ড্রাইভার বাসটা জঙ্গলের মধ্যে থামিয়ে দিল। সে পিছন থেকে দৌড়ে এসে পিয়নের হাত থেকে রড ছিনিয়ে নিল আর তাকে ধাক্কা দিল। তুমি শুনবে না? তাহলে আগে তোমাকে মারতেই হবে, গরম মেজাজে ড্রাইভার পিয়নকে বলল। ওর মাথার ওপর রড দিয়ে আঘাত করার আগে পিয়ন কাঁচের একটা তীক্ষ্ণ টুকরো ভেঙে ড্রাইভারের পেটে ঢুকিয়ে দিল। ড্রাইভার চিৎকার করে পড়ে গেল। ঠিক তখন বাসের বাইরে থেকে ভিড়ের আওয়াজ শোনা গেল। রাস্তার মাঝখানে বাস দাঁড় করিয়ে রেখেছে ওরাই। কেউ একটা গাড়ি দ্রুত চালাচ্ছে এই বাসটার দিকে। ট্রাকে ধাক্কা লাগলে কি হবে? এই লোকদের বের করো, সবাইকে শাস্তি দাও। বাসের বাইরে থেকে চিৎকার উঠল। তারপর বাসে পাথর ছোড়া শুরু হলো। 15-20 জন বাসের উপর পাথর ছুটছে। লোকজন রাগে চিৎকার করতে লাগলো, বাইরে বের হও, ভিতরে কেন লুকিয়ে বসে আছো? কি হয়েছে ভাইরা, কেন এমন বলছো? পিয়ন চিৎকার করে তাদের কাছে জিজ্ঞেস করছিল, কিন্তু কেউ তার দিকে খেয়ালও করছিল না। তখন শ্যাম শ্রীকান্তকে বলল, এরা সবাই ছলনা, আমরা তো জঙ্গলে আটকে আছি, তাই বিপদে পড়েছি। বিকাশ স্যার আর ড্রাইভার দুজনেই মারা গেছেন, তবু আমরা বাইরে না বের হওয়ার মানে হলো ছলাবা এখনও আমাদের মধ্যে আছে, আর ছলাবা তোমার মামা। এটা শুনে শ্রীকান্তের চোখ বড় হয়ে গেল। নয় নয়, এটা হতে পারে না। আরে ঠিক এইভাবেই হয়েছে শ্রীকান্ত। তুমি দেখেছো কিভাবে তোমার মামা বিকাশ স্যার আর ড্রাইভারকে মেরে ফেলেছিল? ওরা শুধু আহত করতে পারত, কিন্তু ওরা মেরে ফেলেছে। এখন তোমার মামা ছেড়ে ছলাবাওকে দেখো, সে তোমার মামা নয়, ছলাবাও। এটা শুনে শ্রীকান্ত চিন্তায় পড়ে গেল। শ্রীকান্ত, লোকজন এখন বাসের কাঁচ ভেঙে ভিতরে ঢোকে আমাদের জীবন নেবে। আমাদের এর আগেই এখান থেকে বের হয়ে যেতে হবে। আমি বাসটা এখান থেকে সরিয়ে ফেলি, আর তুমি ওই ছদ্মলাভাকে পিছন থেকে ডেকে নিয়ে গ্লাসের টুকরো ঢুকিয়ে দাও। ছদ্মলাভা মারা যাবে আর আমাদের জীবন বাঁচবে, শ্যাম বলল আর ড্রাইভিং সিটের দিকে এগিয়ে গেল। কিন্তু তোমাকে ড্রাইভিং আসে? ও, আমার মামার ট্রাভেল এজেন্সি আছে, তাই আমি আগে থেকেই বাস চালানো জানি, সে বলল আর ড্রাইভিং সিটে বসে পড়ল। সে বাস চালু করলো আর বাস চালাতে শুরু করলো। তখন পিছনে শ্রীকান্তের কাছে চলে গেল। শ্যাম খুব মন দিয়ে বাস চালাচ্ছিল। ঠিক তখনই সে পিয়নের চিৎকার শুনল এবং মিররের মধ্যে দেখতে পেল পিয়ন গলায় হাত দিয়ে নিচে পড়ে গেল। শ্রীকান্তের হাতে রক্তে ভেজা কাচের টুকরো ছিল। সে তারই মামাকে গলা কেটে মেরে ফেলেছিল। শ্রীকান্ত শ্যামের কাছে এসে বলল, আমি ছদ্মলাভাকে মেরে ফেলেছি। এটা শুনে শ্যাম জোরে জোরে হাসতে লাগলো। তার চোখ লাল হয়ে গেল আর ভয়ঙ্কর কণ্ঠে বলল, কিন্তু আসল ধোঁকা আমি। আরে কেন চমকে গেলি? আমি ধোঁকা। জঙ্গলে যখন বাসের সামনে শূকরের দল এসে দাঁড়িয়েছিল, তখনই আমি বাসের ভিতরে ঢুকে পড়েছিলাম। আমি বাসের সবচেয়ে দুর্বল আর ক্লান্ত যাত্রীকে বেছে নিয়েছিলাম। ওই শ্যাম ক্লান্তির কারণে গভীর ঘুমেছিল। আমি গিয়েছিলাম, ওকে জাগিয়েছিলাম আর আমার আসল রূপ দেখিয়েছিলাম। আমার ভয়ের রূপ দেখে ও সঙ্গে সঙ্গে বুকের কাছে হাত দিয়ে মরেছিল। আমি তখনই ওর শরীর দখল করে নিয়েছিলাম। তখন বুঝতে পারলাম পিছনের সিটে বসা ছেলেটি, অর্থাৎ তুমি, অর্ধেক ঘুমেছিলে আর টয়লেট যাওয়ার কথা ভাবছিলে। তখনই আমি আমার খেলা শুরু করলাম। আমি বাসে বসে সবাইকে ভূতের গল্প শুনিয়ে ভয়ে কাঁপিয়ে দিয়েছিলাম, কারণ ভয়ই আমার সবচেয়ে বড় অস্ত্র। আমি ইচ্ছাকৃতভাবে তোমাদের সবাইকে ভুল পথে নিয়ে গিয়েছিলাম আর সুশীল স্যারের গ্রামে নিয়ে গিয়েছিলাম। তোমাদের সেখানে ধরে রাখতে বাধ্য করেছিলাম আর সুশীল স্যারের প্রাণ নিয়েছিলাম। এই বিকাশ স্যার তোমার মামাকে আর ড্রাইভারকে একে অপরের সাথে লড়িয়ে দিয়েছিল, যাতে তারা লড়াই করে মারা যায়। আর শেষ পর্যন্ত আমি তোমার হাতেই তোমার মামার রক্ত করিয়েছিলাম। এটাই আমার খেলা, অর্থাৎ শিকার ছিল। তুমি তোমার নিজের মামার জীবন নিয়েছিলে, সেই মামা যার জন্য তুমি বাঁচার জন্য নিজের জীবন বাজি রেখে দুইজনের জীবন নিয়েছিলে। এখন তোমার বেঁচে থাকার কি লাভ? শ্রীকান্ত, আসো, বসো এই ড্রাইভিং সিটে আর এটাকে কোনো গাছের সাথে ঠোকো, নিজের জন্যই আর এই সবের জন্য। এটা শুনে শ্রীকান্তের মাথা ঘুরে গেল।
এমন বলেই সে হাসতে লাগলো। এটা শুনে শ্রীকান্তের চোখে জল চলে এলো। সে নিজের ভুল বুঝতে পারল। যাত্রীদের জীবন নিয়ে ঠকানোর কথা শ্রীকান্তের চোখে চোখ রেখে বলল। হয়তো সেই লাল চোখের জাদু শ্রীকান্তকে স্পর্শ করছে। সে ওই ঠকানোর কথায় পড়ে গেল, যেন সুশীল স্যার নিজে এসে তার জীবন নিতে প্রস্তুত। হয়তো শ্রীকান্ত তার করা কাজের জন্য আফসোস করছিল আর ছদ্মলাভার কথায় বিশ্বাস করতে চলেছিল। ঠিক তখন শ্রীকান্ত চোখ মুছে উঠল আর জোরে চেঁচালো, মামা! পিছন থেকে পায়ের আওয়াজ শোনা গেল। সে ঘুরে দেখল, তখনই পিয়ন লোহার রড নিয়ে ছদ্মলাভার মাথায় মারল। 4-5 বার আঘাত করে তার মাথা চূর্ণ করে দিল। তুই যাই বলবি আমরা শুনে যাব। আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখান থেকে বাসের সামনে হঠাৎ করে বন্য শূকর এসে পড়েছিল। তোমার কি মনে হয় এটা খেলা? তুমি একলা খেলতে পারো? আমি তো তখনই তোমাকে ধরে ফেলেছিলাম যখন তুমি বিকাশ স্যার আর ড্রাইভারের মৃত্যুর পর হাসছিলে। তুমি তোমার খুশি লুকাতে পারোনি। তখনই আমার মাথায় তোমার কথাগুলো এলো। তুমি জান বুঝে আমাদের ভুল পথে নিয়ে গেছো, আমাকে থামিয়েছো, আর তোমার কারণে সুশীল স্যারের প্রাণ গেল। তুমি আমাকে নিজের ওপর ধোঁকাবাজি করার অভিযোগও দিয়েছো। আর হ্যাঁ, আমার মামা, বিকাশ স্যার আর ড্রাইভারের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছো। তারপর আমাকে বলেছো আমার মামাকে মারার জন্য। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, তুমি বলেছো তোমার মামার একটা ট্রাভেল এজেন্সি আছে, অথচ শ্যামের মামা তো আমাদের কলেজের বাইরে। এখন তুমি আরাম করে শিকার করার জন্য পরের অমাবস্যার রাতের অপেক্ষা করো, কারণ আজ তুমি নিজেই শিকার হয়ে গেছো। এভাবে বলেই সে রড দিয়ে ছদ্মলাভার পিষে যাওয়া মাথায় আঘাত করল। ছদ্মলাভার শরীর থেকে কালো ধোঁয়ার মতো বেরিয়ে বাসের বাইরে চলে গেল। আর ছলাওয়া বাস থেকে বেরিয়ে যেতেই সব ছাত্রছাত্রীরা ঘুম থেকে জেগে উঠল। আজ প্রথমবার কোনো অমাবস্যায় ছলাওয়া কোনো যাত্রীকে হারল।